জাইন অবিচল কণ্ঠে বলে, আমি তো আপনার কাছে পারমিশন নিতে আসিনি মেজো আব্বু, আমি শুধু বলতে এসেছি। পরে বলবেন জানালাম না কেন, তাই জানাতে এসেছি। আপনারা বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করুন। নাজির সাহেবকে আদেশ দিয়ে জাইন উঠে দাঁড়ালো। দুহাত পকেটে পুরে বলে ওঠে, প্রথমবার শ্বশুরবাড়ি আসতে হলে না কিছু আনতে হয়, তাই আপনার জন্য আমি এই সুখবর নিয়ে আসছি। আই হোপ আপনি অতি খুশি হয়েছেন আমার এই সুখবরে। নাজির সাহেবকে তব্বুল করে দিয়ে জাইন দোতলার দিকে অগ্রসর হলো। সেদিকে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, আপনার বোকা মেয়ের রুমটা কোথায়? আচ্ছা, বলতে হবে না, আমার এতটুকু অ্যাবিলিটি আছে নিজের স্ত্রীর রুম খুঁজে বের করার। নাজির সাহেবকে নিজের কথা দ্বারা মুখ বন্ধ করে দিয়ে জাইন নীরব ভঙ্গিতে সোজা হেঁটে চলে গেল উপরের দিকে। সিঁড়ি পেয়ে উপরে উঠে সামনের রুমে ভেজানো দরজা হালকা ফাঁক করে উকি দিতেই এই রুমে ইসরাতকে পাওয়া গেল। জাইন দরজা ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো, আসতে পারি ম্যাডাম? ইসরাত জাইনের গলার আওয়াজ শুনতেই পিছু ফিরে তাকালো। চোখের ভুল মনে করে একবার আপদমস্তক তাকিয়ে আবারও চোখ ঝাপটালো, যাতে চোখের ভুল হলে প্রতিচ্ছবি চলে যায়। জাইন হাসতে হাসতে রুমে ঢুকে পড়ার টেবিলে চেয়ার টেনে বসলো। রুমে প্রবেশ করার সাথে সাথে জাইনের নাক চিরে মেলি অন্যরকম একটা সুবাস এসে লাগছে। এখনও তা আরও জোরালোভাবে লাগছে। জাইন চোখ ঘাড়ল পুরো রুমে, সব কিছু পরিপাটি করে রাখা। বিড়বিড় করে আওড়ায়, পারফেক্ট। ইসরাত প্রশ্ন ছুড়ে দেয়। পারফেক্ট কি? ইসরাত ভুর কুঞ্জিত করে রেখেছে, ঠোঁটের উত্তর জানার আশায়। জাইনের সেদিকে একবার চেয়ে নির্বিকার কণ্ঠে বলে ওঠে। নাথিং। তারপর নিজে সুদীর্ঘ সই নিয়ে উঠে দাঁড়ে। সামনাসামনি হয় ইসরাতের। দুহাত পকেটে পুড়ে নিয়ে কাম অ্যান্ড কম্পোস্ট গলায় প্রপোজাল দেয়। ইসরাত, আপনার বাবার অবর্তমানে আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত ও ভরসার স্থান হতে চাই। আপনি কি দিবেন আমায় সেই অধিকার? ইসাত বোকা নেই দুঠোঁট ফাঁক করে গোল গোল চোখে তাকিয়ে থাকে উপরের দিকে। জাইন লম্বা হওয়ার দরুন ইসরাতকে জাইনের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হলে মাথা উপরে তুলতে হয়। তাই জাইনের এমন প্রশ্নের মানে কি জানার জন্য চোখ উপরে তুলল। জাইন ইসরাতের ভরকানো চাহনি দেখে গ্রীবা কাঁপিয়ে ইসরাতের দিকে সামান্য ঝুঁকে আসলো। কপালে টোকা দিয়ে বলে উঠল, বোকা ইসরাত। ইসরাত একগাল হেসে বোকার মতো বলল, আল্লাহর কসম জাইন, আপনি কি বলছেন? আমি তার একটুও কিছু বুঝিনি। ইসরাতের কথাই জাইন হাসে অধর বাঁকিয়ে। নিজে তথাকথিত গম্ভীরত্বে আবার ফিরে এসে বলে, সময় দিলাম, আপনি চিন্তা করে উত্তর দেন। আমি জানি আপনি যথেষ্ট ম্যাচিওর আমার প্রশ্নটা বোঝার জন্য। জাইন যেরকমই নীরবে এসেছিল সেরকম নীরবে নিজের পুরুষালী লম্বা সুদীর্ঘ শরীর ও গম্ভীর মুখখানা নিয়ে রুমের বাহিরে বেরিয়ে গেল। ইসরাতকে ওইভাবে স্থির দাঁড় করিয়ে রেখে জাইন বেরিয়ে যাওয়ার পর ইসরাতের টনক নড়ল। এইমাত্র এই লোক কি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে গিয়েছে? ইসরাত নিজেকে নিজে প্রশ্ন করল। মানে কি? এভাবে কি বিয়ের প্রস্তাব দেয়? নুসরাত এতক্ষণ ওয়াশরুম থেকে কান খাড়া করে জাইনের কথা শুনছিল। ইসরাতকে নিজের সাথে কথা বলতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না। ওয়াশরুমের ভেতর দরজা ঠেলে মাথা বাহিরে বের করে ঠোঁট দুটো উল্টো নিয়ে তেসরা স্বরে বলে ওঠে, দ্য গ্রেট সৈয়দ জাইন হেলাল ওরফে সৈয়দা ইশরাত নাসিরের বিশেষজ্ঞ স্বামী দ্য গ্রেট কার্ডিওলজিস্ট ডক্টর জাইন এভাবেই বিয়ের প্রস্তাব দেন। নুসরাত ওয়াশরুম থেকে বের হতে হতে ঠাট্টা করে আবারও বলে, শিক্ষিত মানুষের শিক্ষিত স্টাইলে বিয়ের প্রপোজাল দেয়া। আজ পর্যন্ত কেউ এভাবে প্রপোজাল দিল না। আজ কোনো প্রিয় নেই বলে। হেলাল সাহেব খুবই গভীর চিন্তায় আছেন। নিজে নিজের সাথে বসে গভীর আলোচনা করছেন। জাইনের কথা শুনে যা বুঝেছেন, এ ছেলে যা ইচ্ছে তাই করে ফেলতে পারে, মেয়েকে তুলে নিয়েও আসতে পারে, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না। এখানে মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে ওনার। তাই শেষ পর্যন্ত হেলাল সাহেব সিদ্ধান্ত পৌঁছালেন রাজি হয়ে যাবেন বিয়ের জন্য। কিন্তু তার আগে মেয়ের বিষয় একটু খোঁজখবর নিতে হবে। তিনি যতটুকু দেখেছেন মেয়ে অত্যন্ত বোকা, ঠান্ডা, নরম ও নির্মল প্রকৃতির। হেলাল সাহেব নিজেকে সূর্যে দিয়ে বলেন, হয়তো বোকা সেজে বসে থাকে মানুষের সামনে। খোঁজ নিতে হবে। ভালো মানুষের মুখোশ পরে থাকলে তার টেনে ছিঁড়ে ফেলতে হবে। আর তার জন্য প্রয়োজন খোঁজ নেওয়ার। হয়তোবা মেয়েটা তা নয় সহজ সরল ভালো মনের অধিকারও হতেই পারে। হেলাল সাহেবের অত্যন্ত গভীর চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে আগমন ঘটে জাইনের। জাইনকে দেখতেই হেলাল সাহেব বলে ওঠেন, আমার কোনো সমস্যা নেই। জাইন ভ্রুক্ষেপহীন গলায় জিজ্ঞেস করে, কোন বিষয়ে?
তোমার ওই মেয়েকে বিয়ে করার বিষয়ে তার আগে আমার একটু খোঁজ খবর নিতে হবে। হেলাল সাহেব নির্বিকার কণ্ঠে কথা শেষ করেন। ঠোঁটে লেগে আছে কুটিল হাসি। জাইন গম্ভীর পুরুষালী গলায় আওড়ায়। যা ইচ্ছে তাই করুন আব্বু, কিন্তু আমি ইসরাতকেই বিয়ে করব। এটা আমার প্রথম ও শেষ কথা। হেলাল সাহেবকে থমকানো দাঁড়ানো দেখে আর কোনো কথা ব্যয় না করে হেলাল সাহেবকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে জাইন দ্রুত পায়ে অগ্রসর হলো দোতলার দিকে। হেলাল সাহেব জহুরি নজরে ছেলে যাওয়া দেখলেন। দুঃখিত স্বরে বিড়বিড়িয়ে আওড়ালেন। হেলাল, তোমার ভাগ্যটাই খারাপ, একটা ছেলে তোমার মতো ভালো হয়নি। খড়খড়ে সূর্যের দীপ্তি কমে আসতেই রক্তিম মুখ নিয়ে বাড়ি ফিরে বের হয়ে আসলেন নিজাম শিকদার। রাগে তার গা জ্বলে যাচ্ছে বারবার। হাতে বড়সড় একটা লাঠি ধরে রেখেছেন। আধা পড়া চুল হাত বুলিয়ে নিজের বাড়ির পাশে রোপণ করা নিজের অতি প্রিয় গোলাপ গাছের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। ফুলগুলো রেখেছিলেন কোকিলাসুরি মেয়েটাকে দেওয়ার জন্য, কিন্তু কোন খবিসে তার টকটকে গোলাপগুলো তুলে নিয়ে চলে গেছে। নিজাম শিকদার নিজের খিচে ওঠা মেজাজ নিয়ে চিরবিরিয়ে চাহনি চারিদিকে নিক্ষেপ করলেন। চোর আসলে কি সেটা দেখার আসে দূর দূরান্তে চোখ বোলালেন, নজর সন্দেহভাজন কেউ পড়ল না। দূর দূরান্তে চোখ বোলালেন, নজরে সন্দেহভাজন কেউ পড়ল না। বিতৃষ্ণায় জিহ্বার ডগা তিতা হয়ে আছে। আশঙ্কিক মেয়েলি ঝঙ্কার তোলা হাসির শব্দে আশেপাশে তাকাতে চোখ পড়লেন সুফি খাতুনকে। সাথে সাথে রাগে ও বিরক্তির উদ্বেগ ঘটল। নিগুড় চাহনি সুফি খাতুনের দিকে দিতেই দেখলেন কানের পিঠে গোজা নিজের লাল টুকটুকে সুন্দরী ফুলগুলো। রাগে দিশেহারা হয়ে গেলেন নিজাম শিকদার। নিজের অসুস্থতার কথা বেমালুম ভুলে গিয়ে চড়া গলায় চেঁচালেন। শক্ত হাতে লাঠি চেপে ধরে ধূপধাপ পায়ে এগিয়ে গেলেন সামনের দিকে। চোর হাতে নাতে ধরার জন্য সুফি খাতুনের সামনে গিয়ে দাঁড়িয়ে কানের পেছনে গোজা ফুলের দিকে ইশারা করে কিছু বলতে নেবেন। সুফি খাতুন আবারও যুবতীদের মতো মুখ চেপে হেসে উঠলেন। হাসির তালে পুরো শরীর দুলে উঠল তার। নিজাম শিকদার বমি উদ্বেগ হচ্ছে সেরকম মুখ বানিয়ে সুফি খাতুনের হাসিতে ভাটা দিলেন। লাঠির সাহায্যে কানের পেছনে গোজা ফুলগুলোর দিকে ইশারা করে শুধালেন। কোথায় পেয়েছেন আপনি ফুলগুলো? সুফি খাতুন কানের পিঠে নিজের পাকা চুলগুলো গুজিয়ে নিলেন। রিনরিনিয়ে হাসি ঠোঁটে বহল রেখে বলেন, ফুলগুলো অনেক সুন্দর না? নিজাম শিকদার চড়া গলায় এক প্রকার চেঁচিয়ে উঠলেন। যুবতীর মতো হাসি দেওয়া বন্ধ করুন, আর যেই বলুন ফুলগুলো কোথায় পেয়েছেন। যুবতীর মতো হাসলেই কি বুড়ি মানুষ যুবতী হয়ে যাবেন? সুফি খাতুন যখনই শুনলেন তাকে বুড়ি বলে অবজ্ঞা করা হয়েছে, তখনই তিনি স্যাত করে উঠলেন। হাত তুলে শাসিয়ে নিয়ে বলেন, একদম বুড়ি বলবেন না, আপনার মতো বুড়ো আমি এখনো হইনি। তারপরও আপনার মতো আমি এত স্টাইল করি না। নিজাম শিকদার ঠাট্টা করে বলেন, আপনি বুড়ি নয়তো কি কচি খুকে? বাচ্চা মেয়েদের মতো তখন থেকে হাসার চেষ্টা করছেন, কিন্তু হাসতেই পারছেন না। আপনাকে যুবতী কম জোকার বেশি লাগছে। আন পেছন থেকে উকি মেরে বলে ওঠেন, আহান্নার বাচ্চা, চুপ কর তুই, তোকে এখানে কেউ কথা বলতে বলেনি। নিজাম শিকদার আঙ্গুল তুলে শাসান আহানকে। সুফি খাতুন লজ্জা পেয়ে হেসে বললেন, একদম আমার নাতিকে বকাবকি করবেন না, বলে দিচ্ছি। সুফি খাতুনের ঢঙে কান্না দিয়ে নিজাম শিকদার আবারও চেঁচান, ঢং বাদ দিয়ে বলুন এই ফুল আপনি কোথায় পেয়েছেন? আহান পেছন থেকে বলে ওঠে। আহান কথা শেষ করে আলগোছে পালিয়ে গেল বাড়ির ভেতর। নিজাম শিকদার খুবই ফুসফুস করে ফুলে উঠলেন। হাতের লাঠি সুফি খাতুনের দিকে তাক করে ভয় দেখি রোড গলায় বলেন, এক্ষুনি ফুল দেন, নয়তো এখানে আপনাকে মেরে ভর্তা বানিয়ে রেখে দিব। বুড়ো বয়সী ভীমরতি, যুবতী হওয়ার শখ জেগেছে। সুফি খাতুন হিংস্র চোখে তাকে কানের পেছনে গোজা ফুল হাতে তুলে নিলেন। নিজাম শিকদারের অপমানে বদলা হিসেবে তরতাজা গোলাপ ফুলগুলো শক্ত হাতে নিজের দুহাতের তালুতে পিষে ছুঁড়ে ফেলেন রাস্তার ধারে। হুক করে ভেঙচি কেটে অহংকার দেখিয়ে চলে গেলেন সৈয়দ বাড়ির ভেতরে। যেতে যেতে নিজাম শিকদারের মুখের উপর গেট লাগিয়ে গেলেন শব্দ করে। উচ্চ শব্দে নিজাম শিকদারের শোনার মতো করে বলেন,
কত বড় সাহস সুফি খাতুনকে বলে নাকি সে ঢং করে? আমি সুফি নাকি জোকার? এবার একটা শিক্ষা হবে ওই বুড়ো নিজামের। জীবনে আরও একবার আমাকে বুড়ি বলতে একবার হলেও ভাববে। মোমোর সাথে দ্বিতীয়বারে নেয় মাহাতির দেখাও, তাও আবার অনাকাঙ্ক্ষিতভাবে। মোমো আজও কাঁধে মাখামাখি করে আছে। সৈয়দ বাড়ির পিচঢালা রাস্তায় স্লিপ কেটে ঠাস করে হাঁটার রাস্তায় পড়েছে। তার মধ্যে আবার নতুন মেহমান তার দিকে তাকিয়ে দাঁত কেলেই হাসছে। ব্যঙ্গ করে হাসতে হাসতে লোকটা আবার হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে। এই সাহায্য নেওয়ার থেকে বিষ খেয়ে মরে যাওয়া মোমোর নিকট সহজ ঠেকল। রাগে দুঃখে মাহাতির বাড়িয়ে দেওয়া হাত অবজ্ঞা করে নিজের হাতের তালুতে ভর্তি ওঠার চেষ্টা করতে আবারও পুরো শরীর নিয়ে ধপাস করে পড়ল। তার মতো একজন প্রাপ্তবয়স্ক যুবতী বারবার একজন অচেনা লোকের সামনে পড়ে অনেকটা লজ্জায় পড়ল। চোখের কাছে কিয়ৎকালের ভেতর জমা হলো এক রাশি জল। তা বের হওয়ার আগে হাতের তালুতে ভর দিয়ে উঠতে যাবে, বৃষ্টির পানি লাগাই হাঁচি দিতে যাবে। আর তখনই ঘটল দুর্ঘটনা। হাঁচির সাথে অসাবধান বশত সত্যি বের হয়ে আসলো নাকের ডগায়। আর তা দেখে হা হা করে গা কাঁপিয়ে হেসে উঠল মাহাদির হাসি দেখে লজ্জায় অস্বস্তিতে ঝরঝর করে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মোমর। লজ্জায় মুখ ঢেকে কোনো রকম নিচ থেকে ওঠার চেষ্টা করতে দ্বিতীয়বারের মতো পায়ের সাথে পা বেজে ঠাস করে পড়ল। মাহাদির হাসির ঝঙ্কার তার সাথে আরও বৃদ্ধি পেল। মোমর রাগে ইচ্ছে করল অভদ্র লোকটার মাথা ফাটিয়ে ফেলতে, হাহা করে হাসা, মুখের মধ্যে একদলা কাদা ঢুকিয়ে দিতে। রাগে হিতহাইত জ্ঞান শুনো মোমো কোনো রকম হাতে চাপ দিয়ে উঠে দাঁড়ায়। পায়ে হয়তো মোচড় লেগেছে তৃতীয়বার পা বেজে পড়ার জন্য, তাই মোমো উঠে সোজা দাঁড়াতে চিনচিনে ব্যথায় সারা শরীর অসাড় হয়ে গেল। এরই মধ্যে মাহাদি পুরুষালী গলার উচ্চ শব্দে হাসির আওয়াজ কানে বিচ্ছে অস্বাভাবিকভাবে। মাহাদির হাসি এখনও একইভাবে বহাল। মোমো হাতে নেওয়া কাদার দলা মাহাদির হাসির মধ্যে তার মুখের ভেতর থাবা মেরে ফেলে দিল, যা সোজা গিয়ে মাহাদির মুখে লাগলো। হাসি মুখখানা এক নিমিষেই পাংশুটে বনে ধারণ করল। হাসি থেমে গেল এক নিমিষে। মোমো বিরক্তি নিয়ে শুধায়, এবার হাসুন না, হাসুন, হা হা করে হাসুন। মুখ বন্ধ কেন এখন? ঠোঁট মেলেছে সেগুলো, আর জোড়া লাগতে চায় না, তাই না? বিরক্তিকর লোক। মাহাদি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ফ্যাল করে শুধু মোমোর দিকে রাগি মুখ অবলোকন করছে। বেমালুম ভুলে গিয়েছে মোমো একদলা কাদা তার মুখে ঠেসে দিয়েছে। মাহাদি হতবিহ্বল চেহারা নিয়ে মোমোকে অবলোকন করতে করতে ঢোক গিলতে নেবে জিহ্বায় কাদার অস্তিত্ব পেল। আর তখনই খাদ্যনালী ঠেলে বমি নামক বজ্র পদার্থের উদ্বেগ হলো। চোখ মুখ উল্টে ওয়াক ওয়াক করে মুখের ভেতরে কাদা পরিষ্কার করার চেষ্টা শুরু করে মাহাদি। মোমো মাহাদির সামনে দাঁড়িয়ে হাত থেকে কাদা ঝাড়তে ঝাড়তে খ্যাপা দৃষ্টি ছুঁড়ে দিল। গট গট করে পা ফেলে নাসির মঞ্জিলে যাওয়ার উদ্দেশ্যে উল্টো পথে হাঁটা ধরল। মনে মনে নিজেকে বলল, আর জীবনে এই কুফা বাড়িতে আসবো না। যখনই আসি তখনই কাদায় পড়ে গড়াগড়ি খাই। মোমোর যাওয়ার দিকে চোখ তুলে একবার তাকিয়ে মাহাদি আবারও থুথু করে মুখের কাদা ফেলার চেষ্টা করে। জিহ্বায় এখনও কাদার ছোট ছোট অংশের অস্তিত্ব রয়েছে। সে উপলব্ধি করতে পারছে মুখ থেকে কাদা পরিষ্কার করতে করতে মৃদু কণ্ঠে আওড়াই, স্ট্রেঞ্জ, আমি কি করলাম? এত রাগ করলো কেন? সকালে সূর্য আকাশে দাপটে ভঙ্গিতে বিরাজ করছিল, নিজের তেজের মহিমায় অতিষ্ঠ করে তুলেছিল সবাইকে। হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গেল, আর তখন থেকেই মেঘ ডেকে উঠছে একটু পরপর। মেঘের বিরাট গর্জনের সাথে বিদ্যুৎ সংযোগও ছুটেছে অনেক আগে। তাই বৃষ্টির আগে ঠান্ডা বাতাস নিজের ভেতরের সরবরাহের জন্য নুসরাত একটু বাড়ির বাহিরে বেরিয়ে এসেছে। দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে এদিক সেদিক চোখ বোলাচ্ছিল। তখনই মুখের সামনে বিরাট এক ছায়ের উৎপত্তি ঘটল। এত বড় ছায়ের উৎপত্তি কোথা থেকে হলো দেখার জন্য নুসরাত চোখ সামনে ঘোরাতেই সাদা পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের নাহিয়ানের সাথে চোখাচোখি হলো। নাহিয়ানের দিকে নুসরাত চোখ উল্টে তাকাতেই নাহিয়ান নিজস্ব ভঙ্গিমায় ভরাট স্বরে বলে ওঠে, নাহিয়ান আবরার পূর্ব।
নুসরাত নাহিয়ানকে পাশ কাটাতে কাটাতে বিরক্তির স্বরে বলে ওঠে। আপনি পূর্ব হন আর পশ্চিম হন, তাতে আমার কি? সাইডে হাঁটুন। নাহিয়ান মাথা নাড়েই দুপাশে। পুরুষালী আবারও সেই শক্ত ভরট কণ্ঠে বলে ওঠে। নট পশ্চিম, অনলি পূর্ব। নুসরাত তেসরা কণ্ঠে বলে। ওই তো একই হলো, পশ্চিম পূর্ব। নাহিয়ানের সাথে আশাতফ আর লেভিন সামনের মাথা উঁচু করে থাকা এক দালানের পেছনে দাঁড়িয়ে হি হি করে হেসে উঠল। লেভিন মুখ বন্ধ করার ইশারা করে বলল। তো নিজের মুখ বন্ধ করে নিল, অতঃপর আবারও নিজের দন্ত কপাটি বের করে বলে। লেভিন সূর্যে দিয়ে বলে উঠল। নাহিয়ান নুসরাতের তেরা জবাবে ঠোঁট টিপল। নিজের সাদা পাঞ্জাবের ভাঁজ টেনে ঠিক করে জিজ্ঞেস করল। ভালো আছেন? নুসরাত ভুরযুগল কুচকে নিল, অবিলম্বে বলে উঠল। আপনাকে কেন আমি বলতে যাব আমি ভালো আছি না খারাপ আছি? আপনি কে রে ভাই? নাহিয়ান দুহাত পকেটে আড়াআড়ি বেঁধে নুসরাতের দিকে সরাসরি তাকায়, মোলায়েম কণ্ঠে বলার চেষ্টা করে। ভাই নয়, কিন্তু নিজের তথাকথিত সেই গম্ভীর আওয়াজে বেরিয়ে আসে। ভাই নয়, অনলি নাহেন আবরার পূর্ব। হ্যাঁ হ্যাঁ জানি, নাহিয়ান আবরার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। নুসরাত ফরফর করে নাহিয়ানের নামে বিনাশ ঘটিয়ে মুখের জিপার টানে। তারপর এদিক সেদিক উকিঝুঁকি মেরে কিছু একটা দেখতে থাকে। পালোয়ানের মতো লম্বা দেহের নাহিয়ানকে ভেদ করে নুসরাতের দৃষ্টির ওপাশে পৌঁছালো না, তাই বিরক্তির স্বরে বলে। আপনার বাড়ি নেই? মানুষের বাড়ির সামনে পালোয়ানের মতো এসে দাঁড়িয়ে আছেন কেন ভাই? বিদায় হন, নিজের বাড়ি হামলা নিন। নাহিয়ান থতমত খেয়ে নিজের দিকে আঙ্গুল তুলে ইশারা করে জিজ্ঞেস করে। আমি? নুসরাত মুখ বাঁকায়, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে। না, আপনার ওই চেলাগুলোকে বলছি। নাহিয়ান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল। কোথায় চেলা? নুসরাত হাত তুলে বিপরীত রাস্তার দিকে তাক করে দেখায় নাহিয়ানের চেলাদের। বিরক্তিতে মুখের অবস্থা করুণ করে বলে ওঠে। যেগুলোকে সাথে নিয়ে এসে মানুষের বাড়ির পেছনে চোরের মতো লুকিয়ে থাকার আদেশ দিয়েছেন, ওইগুলোকে বলছি। লেভিন আর তোফ নিজেদের দিকে হাতের ইশারা করে কাচুমাচু মুখ করে অন্য রাস্তা দিয়ে পালালো। বেঁচে থাকলে আবার লুকিয়ে ভাইয়ের অপমান দেখা যাবে, এখন পালানোই শ্রেয় মনে হলো নিজেদের কাছে। আজ ভাই যান ভিক্ষা দিলেই হবে, বেঁচে থাকলে পরের কথা ভাবা যাবে। তোপার লেভিনকে বাচ্চাদের মতো দৌড়ে পালাতে দেখে নাহিয়ান কপালে হাত দিয়ে টিপল, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেল শব্দ করে। এর মধ্যে হাতের স্পর্শ পেল মেয়েলি হাতের। মেয়েলি লম্বা লম্বা আঙ্গুল দ্বারা নুসরাত নাহিয়ানের বলিষ্ঠ হাতকে হালকা হাতে ধাক্কা দিতে দিতে বাড়ির গেটের সামনে থেকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করল। নাহিয়ান আবরার পূর্ব, এম আই রাইট? নাহিয়ান কিছু বলতে নিবে, নুসরাত ঠোঁটের তর্জনী আঙ্গুল চেপে চুপ দেখালো। ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে বলে উঠল। তো পূর্ব, আপনি সোজা পূর্ব দিকে চলে যান। সামনের রাস্তার দিকে হাত দিয়ে দেখালো নুসরাত নাহিয়ানকে চলে যাওয়ার জন্য। নাহিয়ান কথা বাড়ালো না, নিজের টুবলক করে কাটা চুল চোখের সামনে থেকে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে। আবারও দেখার অপেক্ষায় রইলাম। নুসরাত ভ্রুক্ষেপহীন কণ্ঠে জিজ্ঞেস করলো। আবারও দেখা হবে তার নিশ্চয়তা কোথায়? নাহিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসলো, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ক্লিন সেভ করা থুতনিতে হাত বোলাতে বোলাতে চওড়া কাঁধ ঘুরিয়ে পেছনে অবাক নুসরাতকে ফেলে শক্ত ভঙ্গিমায় হেঁটে চলে যায় সামনের দিকে। প্রত্যেক বুধবারে নাসির মঞ্জিলের লাইব্রেরি রুমে গোপন বৈঠক বসে। বড় কাঠের তৈরি চেয়ারখানায় সামনে বসে থাকেন নাসির সাহেব। তাদের মাঝে ব্যবধান হিসাবে থাকে একটা কাচের রিডিং টেবিল। টেবিলের ডান পাশে ইসরাত ও বাঁ পাশে নুসরাত। এ সময় বাপ মেয়েদেরকেও বিরক্ত করলে তাকে পেতে হয় কঠিন শাস্তি। তাই দোতলার দিকে একটা কাকপক্ষীও গিয়ে পা ফেলে না। নিরিবিলি পরিবেশে বসে বাপ মেয়ে মিলে নিজেদের উল্টাপাল্টা আলোচনার সমাপ্তি দেয়। পরে নাজমিন বেগমকে বলে এটা নাকি তাদের নিজস্ব গোপন বৈঠক। আজও সেই বৈঠক বসেছে। গত আধা ঘন্টা যাবৎ চলছে এই আলোচনা, তবুও শেষ হয়নি গোপন বৈঠক। এখনও চলছে আর চলতেই আছে। সময় করেই তবুও গোপন বৈঠকে শেষ হয় না। ড্রয়িং রুমে বসা নাজমিন বেগম দোতলার বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। নাজমিন বেগমের পাশে বসে থাকা মোমো চুপচাপ তখন থেকে লক্ষ্য করছে এসব।
হঠাৎ তার আগ্রহী কণ্ঠ ভেসে আসে নাজমিন বেগমের কানে। সে জিজ্ঞেস করছে, মামুনি কি এখন গুরুত্বপূর্ণ আলোচনা হয় প্রত্যেক বুধবারে? প্রত্যেক আলোচনা তো আধ ঘন্টার ভেতরেই শেষ হয়ে যায়, আজ কেন এত সময় লাগছে? নাজমিন বেগম মোমোর চুল বেনি করে দিতে দিতে বললেন, যা নিচে গিয়ে কান লাগিয়ে শুনে আয়, কি এমন বিশেষ গোপন আলোচনা হচ্ছে? নাজমিন বেগমের খ্যাপা কণ্ঠে মোমো ঠোঁট চেপে বন্ধ করে নেয়। কিছুক্ষণ বসে থাকে, আবারও সঠিক সময়ে প্রশ্নটা করার অপেক্ষায়। নাজমিন বেগমের কথা শুনে বোঝা যাচ্ছে মেজাজ খিচে আছে ভয়ঙ্কর রকমভাবে, যার পুরো কৃতিত্ব যায় নুসরাত আর নাসির সাহেবের উপর। কিয়ৎকাল কাটার পর মোমো আবারও মিনতি স্বরে জানতে চেয়ে জিজ্ঞেস করে, বলো না মামুনি, কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয়? নাজমিন বেগম তিক্ত বিরক্ত কণ্ঠে বললেন, আর বলিস না, আর বলিস না, দুনিয়ার সব আজগুবি কথা বাপ মেয়ে মিলে জোড়া লাগাই ওখানে বসে। গরু আকাশে উড়ানোর মতো গোপন বৈঠক হয়। মানে? মোমো বুঝতে না পেরে কপালে সামান্য ভাঁজ ফেলে জিজ্ঞেস করল। নাজমিন বেগম পাংশুটে বনের মুখ বানিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, নামে গোপন বৈঠক, কাজে কিছু নেই। শুনবি? শুনলে আয়, কান খাড়া করলে গোপন বৈঠকের নমুনা দেখবি। মোমো আর নাজমিন বেগম ধীরে ধীরে পা ফেলে দোতলায় উঠলেন। লাইব্রেরি রুমের সামনে লাগানো কাঠের দরজার বাহিরে দাঁড়িয়ে কান খাড়া করতে কানে ভেসে আসলো নুসরাত আর নাসির সাহেবের তর্ক বিতর্ক, যা কান দরজা না লাগিয়ে বাহিরে দাঁড়িয়ে থেকে শোনা যাচ্ছে। মোমো এতক্ষণে নাজমিন বেগমের কথার মানে বুঝল। ফিসফিস করে বলল, মামুনি, সব কিছু তো স্পষ্ট শোনা যায় বাইরে থেকে, তাহলে ই আবার কিসের গোপন বৈঠক? মোমোর কথায় নাজমিন বেগম হাসলেন, অতিষ্ঠ কণ্ঠে বললেন, এই হলো ওদের মতো তার ছেঁড়াদের গোপন বৈঠক। নাজমিন বেগম আবারও কষ্টে ভরা কাতর কণ্ঠে আওড়ালেন, আমি বলেই সংসার করছি এই পাগলদের, অন্য কেউ হলে মুখের ওপর ঝাঁটা পেটা করে বিদায় হতো এতদিন। নাজমিন বেগমে দুঃখে ভরা কথা শুনে মোমো সান্ত্বনার হাত বাড়িয়ে দেয়। মৃদু কণ্ঠে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, সব ঠিক হয়ে যাবে। নাসির মঞ্জিলে যে গোপন বৈঠক হয় তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। আজ সে সময়সীমার ঊর্ধ্বে চলে গেলেও গোপন বৈঠক চলমান। নাসির সাহেব নিজের চোখে ছোট লেন্সের চশমা খুলে রাখেন টেবিলের উপর। দুহাত কাছের টেবিলে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন নুসরাতকে। নুসরাত দুপাশে মাথা নাড়ালো, সে জানে না বলে। ইসরাতের দিকে চোখ ফিরাতে দেখলেন ইসরাত ঝিমুচ্ছে, তার কোনো মাথা ব্যথা নেই এসবে। মাথা ব্যথা থাকবে কি করে? কোনো কথা বলতে গেলেই তার গুণধর বাব্বন মিলে তার মুখে কুলুপ এঁটে বসে থাকতে বলেন। সে নাকি বুঝবে না হেলাল সাহেব আর জাইনের রাজনীতি। ইসরাতের ঝিমুনের মধ্যে নাসির সাহেব আবারও গম্ভীর কণ্ঠে বলে উঠলেন। নুসরাত সাই জানালো নাসির সাহেবের কথায় এটা কোনো চক্র হতে পারে তাদের ফাঁসানোর জন্য। ইসরাত ঝিমিয়ে ঝিমিয়ে কিছু বলতে নিবে, নাসির সাহেব বললেন। ইসরাত আবারও চুপসে গেল। চুপসানো মুখ নিয়ে গাল ফুলিয়ে বসে রইল ভেতরে ভেতরে। নুসরাত এক পা তুলে চেয়ারে বসলো, থুতনি হাঁটুতে ঠেকি বলল, সহমত আব্বা, আপনার বড় ভাইয়ের প্ল্যানের কোনো অংশ হতে পারে ইসরাত আমাকে আর আপনাকে ফাঁসানোর। জাইনকে হয়তো উনি ইসরাতের পেছনে লেলিয়ে দিয়েছেন। ইসরাত এবার নাসির সাহেবের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ঝটপট বলে উঠল, জাইন কি কুকুর যে ওনাকে লেলিয়ে দেবেন? নুসরাত আর নাসির সাহেব উপনিস মাথা নাড়ালেন। তারপর বাপ মেয়ে টনক নড়ল ইসরাতের চোখ রাঙ্গানো দেখে। নিজেদের ভুল শুধরে নিয়ে আবারও দুপাশে মাথা নাড়ালেন না ভঙ্গিতে। নুসরাত বিশেষজ্ঞের নাই থুতনিতে এক হাত রেখে অন্য হাত নাড়িয়ে ভাষণের মতো করে বলল, ইসরাত তুই অবুঝ, তুই আসলে বুঝতে পারছিস না। আবার বড় ভাই আমাদের নিচের দিকে দাবানোর জন্য জাইন শালা দুলা ভাইকে তোর পেছনে লাগিয়ে দিয়েছেন। তুই আসলে তাদের চক্রান্ত বুঝতে পারছিস না। এটা হতে পারে খুবই বড় সড়ো জাননিয়া চক্রান্ত। নাসির সাহেব নুসরাতের কথায় সহমত পোষণ করলেন। নুসরাত একটু শ্বাস ফেলে নিয়ে আবার বলল, তুই আমাদের বড় মানুষের মধ্যে কথা বলিস না তো, তুই শুধু বসে বসে শোন আর বোঝার চেষ্টা কর আমরা তোকে কি বোঝানোর চেষ্টা করছি এবং কি কি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। নাসির সাহেব নুসরাতের কথা অবিলম্বে সহমত পোষণ করে বললেন। ইসরাত মাছের মতো দু ঠোঁট ফাঁক করে নিল। বাপ বেটি কি ভুলে গেল সে বড় মেয়ে, তার বিয়ের কথা বলেছে আর তাকে কথা বলতে নিষেধাজ্ঞা জারি করছে।
এই দুজন মিলে এ কেমন বিচার? ইসরাতের অতর্কিত চিন্তার মধ্যে আঘাত ঘটিয়ে নাসির সাহেব বলে উঠলেন। নুসরাত বলে ওঠে, আব্বা তুমি তো একদম ঠিক জায়গায় ঢিল মেরেছো। আমিও এরকম কিছুই ভাবছিলাম। আমাদের বদনাম করার চেষ্টা করতে পারেন, আবার আমাদের সম্পত্তিও ছিনিয়ে নিতে চাইবেন না। তার কি নিশ্চয়তা আছে কোনো? একদমই নেই। উনি যে এরকম মানুষ সম্পত্তি ছিনিয়ে নিতেই পারে। বাপ মেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়ল। ইসরাত অতিষ্ঠ হয়ে কিছু বলতে নিবে, নাসির সাহেব আর নুসরাত একসাথে বলে উঠল, চুপ, একদম চুপ। নুসরাত ঠোঁটে আঙ্গুল চেপে দেখালো ইসরাতকে চুপ থাকতে। ইসরাত তবুও বলার জন্য ঠোঁট ফাঁক করতে নুসরাত বলে ওঠে, এখানে তোর জীবন মরণের প্রশ্ন, তাই চুপ থাক। আমি আর আব্বা বুঝে নেব। নাসির সাহেব মাথা ঝাঁকিয়ে বাচ্চাদের ন্যায় বলে উঠলেন। ইসরাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনেক সময় আলোচনা হলো জাইনের কথা নিয়ে। দীর্ঘ 2 ঘন্টার আলোচনা শেষে এই সিদ্ধান্তে পৌঁছালেন নাসির সাহেব আর নুসরাত, জাইন কোনো চক্রান্ত করছে, আর চক্রান্তে কোনোভাবে জাইনকে বিজয়ী হতে দেওয়া যাবে না। তাই তারাও এই বিষয়ে একটা দ্রুত পদক্ষেপ নিবে। পদক্ষেপ কে নিবে সেটা ভাবতে লাগলেন, আর তা ভাবতে ভাবতে তাদের মাথা হ্যাং হয়ে গেল। ইসরাত স্থির দৃষ্টিতে তাকে বাপ আর বোনকে লক্ষ্য করছে তখন থেকে। মুখে কুলুপ এঁটে বসে আছে চুপচাপ। 2 ঘন্টা যাবৎ একই জায়গায় স্থির বসে থাকতে থাকতে ইসরাতের কোমর অসাড় হয়ে গেছে। ঠোঁটে বিস্তৃষ্ণা হাসি ঝুলিয়ে নিয়ে এক মুহূর্ত বিলম্ব না করে উঠে দাঁড়ালো এবং শক্ত গলায় বলল, আপনাদের আলোচনা শেষ হলে আমি কি যেতে পারি? শেষ পর্যন্ত কী সিদ্ধান্তে পৌঁছলেন তা সম্পর্কে আমাকে জানিয়েন। ইসরাত চেয়ার ঠেলে বের হওয়ার আগে নুসরাত ধমকে ইসরাতকে নিজ জায়গায় বসিয়ে দিল। কটমট কণ্ঠে আদেশ দিয়ে বলল, চুপচাপ বস। এখনো আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, আর তুই কিনা ড্যাং ড্যাং করে নেচে চলে যাচ্ছিস। আর এক পা এখান থেকে নড়লে না, আব্বার আমি তোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা নিব। ইসরাত অতিষ্ঠ ভঙ্গিতে নিচের জায়গায় আবার ধূপ করে বসে যায়। নুসরাত নড়ে চড়ে বসে এবার আসল কথাই আসে। গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নেয়, ঠোঁটে কোণে মিষ্টতা এনে বলে ওঠে, আব্বা আপনি চাইলেই জাইন শালার সাথে ইসরাতের বিয়ে দিতে পারেন। জাইন ভাই এমনিতে ভালো আছেন, ওনার কাছ থেকে কোনো খারাপ ভাইব আমি পাইনি, আর ওনার অনেকগুলো কার্ডও আছে। নুসরাত ভিন্ন সুরে কথা বলতে দেখে নাসির সাহেব আর ইসরাত তড়াক করে তার দিকে তাকায়। তারা একটু হোঁচট বই কিছু নয়। নুসরাত বোকা হাসে দুজনকে এমন অস্বাভাবিকভাবে তাকে চোখ দিয়ে ঘুরে ঘুরে দেখা দেখে। নাসির সাহেব নুসরাতের এমন সুর পাল্টানো দেখে চট করে বুঝে ফেলেন কি হয়েছে। অক্ষিকোটো ছোট ছোট করে নুসরাতের উদ্দেশ্যে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন। ইসরাত আগ্রহ নিয়ে হাঁ করে চেয়ে আছে। সেও জানতে চায় নুসরাতের এই পরিবর্তন কেন। দুজনে সরু দৃষ্টিত্ব পেন পড়ে নুসরাত থতমত খেয়ে বলে ওঠে, এভাবে তাকানোর মানেটা কি? আমি কি চুরি করে ধরা পড়ি নাকি যে দুজন এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ আমায়? নাসির সাহেব জল শক্ত করে নিলেন, তীক্ষ্ণ কণ্ঠে নিরর্থক অভিমত পোষণ করে বলেন। নুসরাত ইতস্তত মুখভঙ্গি করে ক্ষীণ হেই নাসির সাহেবকে ঘষামাজা করতে যাবে। নাসির সাহেব কাঠখোট্টা কণ্ঠে বলেন। নুসরাত দাঁত বের করে হাসে। নাসির সাহেবের কথায় উত্তর দেয়, আপা আমি ঘুষ খাই না, আপনি জানেন সেটা। জাইন ভাই আমাকে ভালোবেসে কিছু দিয়েছেন। নাসির সাহেব এক মুহূর্ত বিলম্ব না করে নুসরাতের কথার বিপরীতে ঠাট্টা করে জিজ্ঞেস করলেন। নুসরাত চোখ মুখ ঝাপটে প্রশস্ত হেসে বলে ওঠে, বেশি নয়, ওই তো 5,000 টাকা। আমি আবার কেউ ইচ্ছে করে টাকা দিলে না করতে পারি না। জাইন ভাইয়ের কাছ থেকে আমি টাকা নিতে চাইছিলাম না তো, কিন্তু ভাই খারাপ মনে করতে পারে, তাই আর কি নিয়েছি। ইসরাত আর নাসির সাহেব নুসরাতকে কিছুক্ষণ কর্মর চোখে অবলোকন করলেন। নুসরাত আবারও পৌঁছানোর স্বরে বলল, আব্বা আমি বলি, জাইন ভাইয়ের সাথে ইসরাতের রেজিস্ট্রি করালে আমাদের শুধু বেনিফিট আর বেনিফিট। জাইন ভাইয়ের কাছ থেকে আমরা বিনামূল্যে সেবা পাবো। ইসরাতের সাথে বিয়ে হয়ে গেলে আমাকে আরও কিছু টাকা দিবেন জাইন ভাই, এই ওয়াদাও করেছেন। নাসির সাহেব শুধালেন। নুসরাত অবিলম্বে উত্তর দিল, এগুলো অ্যাডভান্টেজ দিয়েছেন, কাজ শেষে বাকিগুলো। নুসরাতের কথায় ইসরাত আর নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেলেন। নুসরাত মৃদু স্বরে আওড়ায়, আপনারা চাইলে একটা শর্তনামা তৈরি করতে পারেন, তাহলে আর আপনার ভাই মানে বড় ভাই ইসরাত আর জাহিন ভাইয়ের ডিভোর্স দেয়াতে পারবে না।
আর আমার যতটুকু মনে হয়েছে জাইন শালা জাইন ভাই কোনো অবস্থায় ইশরাতকে ডিভোর্স দিবে না। আব্বা ভেবে দেখতে পারেন, প্রচুর বড়লোকস ওই বেটা জাইন ভাই। গোপন বৈঠক আরও কিছুক্ষণ চলল। ততক্ষণে সৈয়দ বাড়িতে এসে হাজির হয়েছে ইরহাম আর আহান। মোমা আর নাজমিন বেগমের মতো তারাও এসে কান পাতল দরজার কাছে, গোপন বৈঠকের অতি গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আশায়। রুম গুছিয়ে রাখছে ইসরাত। নুসরাত বিছানায় বসে বসে লিচু খাচ্ছে। মোমো একপাশে বই পড়ছে। নুসরাতের আরাম করে খাওয়ার ভেতর ব্যাঘাত ঘটিয়ে ইসরাত জিজ্ঞেস করল, সেদিন তোর গালে ওরকম রক্তের দাগ পড়েছিল কেন? নুসরাত লিচু খাওয়া থামি নিষ্প্রভ চোখ তুলে ইসরাতের দিকে তাকায়। আর তখনই চোকাচুকি হয় ইসরাতের সাথে। কথার কোনো উত্তর না দিয়ে নুসরাত লিচু খেতে ব্যস্ত হবে। ইসরাত বলে ওঠে, নুসরাত বলবি তুই? নুসরাত দ্বিধাহীন কণ্ঠে বলে ওঠে। আরস থাপ্পড় মেরেছিল। ইসরাত আটকে উঠল। মোমা এতক্ষণ বই পড়ল ইসরাতের আর নুসরাতের কথাই নিজের মনোযোগ সেদিক থেকে সরিয়ে নিয়ে আসে। মনোযোগী হয় নুসরাত আর ইসরাতের কথাই। ইসরাত নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, বিরক্ত করছিস তুই ভাইয়াকে, যে এভাবে অমানুষের মতো মারলো তোকে? নুসরাত ভ্রুক্ষেপহীন কণ্ঠে বলে ওঠে, আমি কেন ওনাকে বিরক্ত করতে যাব? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? থাপ্পড়ের কথা মনে করে নুসরাত ভেঙচি কাটল আরশকে। ইসরাত তীক্ষ্ণ চোখে এক পলক নুসরাতের দিকে চেয়ে নিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, তুই আবার প্রতিশোধ নেওয়ার চিন্তা করছিস? উল্টাপাল্টা কিছু করার চিন্তা করলে মাথা থেকে ঝেড়ে ফেল। ইসরাতের কথা নুসরাত হেসে উড়িয়ে দেয়। আলগোছে কথার উত্তর না দিয়ে কাটিয়ে দেয়। ইসরাত নুসরাতের দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে থাকলে নুসরাত কথা বলে না। সে অন্য কথা বলতে শুরু করে। শুনলাম আমি ব্রাহ্মণবাড়িয়া থাকতে নাকি সুফি খাতুন তোর জন্য নিজাম বুড়োর সম্বন্ধ নিয়ে এসেছিল। নুসরাতের কথায় মোমো সায় দেয়। কাউচে বই ওই রকমই ফেলে রেখে দৌড়ে নেমে আসে নুসরাতের পাশ ঘেঁষে শুয়ে পড়ে। ইসরাতের কথা শোনার জন্য ইসরাতের দিকে প্রশ্নাতীত চোখে চাইলে ইসরাত হাসতে হাসতে ঢলে পড়ল বিছানায়। সেদিনকার কথা মনে করে নিজের হাসি সেরকম বহাল রেখে বলে ওঠে, আর বলিস না, নিজাম দাদু নাকি একদম তারগা সুঠাম দেহি যুবক। দাদি এসব বলে নিয়ে গেলেন পাত্র দেখাতে আব্বুকে। আব্বু যখন দেখলেন পাত্র হিসেবে নিজাম দাদুকে দাদি আমার জন্য পছন্দ করেছেন, তখন এমন রেগে মেগে আগুন হলেন, পারতেন যদি তাহলে দাদিকে রিভলভার দিয়ে শ্যুট করতেন। রিভলভারে কথা শুনতেই নুসরাত থুতনিতে হাত চেপে ধরে হাসল। কুটিল হাসিতে বেঁকে গেল ঠোঁটের এক পাশ। বিড়বিড় করে আওড়ালো, রিভলভার? নুসরাতের এমন হাসি দেখে মোমো ইসরাতকে কাঁধ দিয়ে ধাক্কা দিল। ইশারায় দেখালো নুসরাতের ঠোঁট টিপে শয়তানের মতো হাসিটা। দুজন দুজনের দিকে তাকিয়ে ভুরু বাঁকালো। দুজনের একজন বুঝতে পারল না হঠাৎ এই হাসির মানেটা কি। ইসরাত কিছু বলতে নিলে নুসরাত বাধা দেয় হাত তুলে। ইসরাতের নিকট থেকে পরবর্তী কথা শোনার জন্য শুধাই। তারপর কি হলো? ইসরাত বলে ওঠে, তারপর আর কি, দাদিকে ভালো করে বকে দিয়েছেন। মনে হয় না এই জীবনে আর কোনো সম্বন্ধ নিয়ে এমুখ হবেন। নুসরাত ইসরাতের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, সুফি খাতুনের হাবভাব ভালো নয় রে ইশরাত। আমার কেন জানি মনে হয় নিজাম বুড়োর দিকে খারাপ নজর দিয়েছেন এই মহিলা। মোমো নুসরাতের কথাই একমত পোষণ করে। মোমো নিচু গলার আওয়াজ ভেসে এলো, নানি নিজাম নানার কথা শুনলেই কী রকম করে ওঠেন, লজ্জা পান মনে হয়। মোমোর কথা শেষ হতেই ইসরাত চিৎকার করে ওঠে। তারপর আবার মুখ চেপে ধরে নিজের কুণ্ঠিত হয়ে আসা কণ্ঠে হতচকিত গলায় মিয়ে গিয়ে বলে, আহান বলেছিল নিজাম দাদুর সাথে দাদির একটা সেট আপ করিয়ে দেওয়ার কথা। তখন দাদির মুখ কি লজ্জারাঙা হয়েছিল, তুই দেখলে জাস্ট স্পেসলেস হয়ে যেতে। লজ্জায় এক প্রকার কাজুমাজু হয়ে গেছিলেন। নুসরাত এক পেশে ভুরু বাঁকিয়ে বলে ওঠে, বুড়ির হাবভাব ভালো না, নিজাম বুড়োর দিকে কুনজর দিয়েছে মনে হয়। তাহলে তো একটু বাজিয়ে দেখাই যায় সুফি খাতুনকে। কি বলিস তোরা? ছোটে হাসি ঝুলিয়ে তিন মাথা এক জায়গায় হতে নিবে। তা আগে আরও দু মাথা ঠেলে সেখানে ঢুকে গেল। মিচকে হাসি দিয়ে ইরহাম নুসরাতের কাজ ঘেঁষে বসলো আর আহান মোমোর কাজ ঘেঁষে বসলো। পাঁচ মাথা একত্রিত হতেই সবাই হেসে উঠল। আহান সবার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হেসে বলল। কথা শেষ করে সবাই ঠোঁট কামড়ে কুটিল হাসলো। তারপর সবাই মিলে পুরো রুম কাঁপিয়ে হেসে উঠল।
বাইরে মৃদু বাতাস বইছে, সেই বাতাসে ভেজা মাটির গন্ধ, প্রথম ফোঁটা কদম ফুলের সুবাস ভেসে আসছে। দুপুর 12টা। এই সময় শহরের কোলাহল ঢাকা পড়ে নিস্তব্ধতায়। এই বৃষ্টিময় দুপুরটা কেমন যেন কোলাহলহীন, নিস্তব্ধ, বিষণ্ণ। নাসির মঞ্জিলের সামনে দিয়ে হঠাৎ হঠাৎ চলে যাচ্ছে কিরিং কিরিং শব্দ তুলে রিক্সা। নাসির মঞ্জিলের গেটের দুপাশে ফলের বাগান করা, ঠিক পাশে সৈয়দ বাড়ি, আর সৈয়দ বাড়ির সামনে নিজাম শিকদারের বাড়ি। নাসির মঞ্জিল থেকে সৈয়দ বাড়ির দূরত্ব 2 মিনিটের। নাসির মঞ্জিলের সামনে খোলা জায়গায় কয়েকটা চেয়ার রাখা আছে, হয়তোবা আজ সকালে এখানে বসে নাসির সাহেব চা খেয়েছিলেন। নুসরাত পকেটে কালো রঙের কিছু একটা গুজে নেয়, হাঁটুর সমান শার্টের হাতা গুটিয়ে নেয়। নিজের থেকে বড় সাইজের জিনিসগুলো পরতে সে একটু বেশি কমফোর্ট ফিল করে। তার সবচেয়ে বেশি পছন্দ হলো ইরহামের পরিহিত কাপড়গুলো। ওইগুলো টেনে এনে পরতে সে ভীষণ ভালোবাসে। পায়ে একজোড়া বড় সাইজের স্লিপার, এই জুতো জোড়াও ইরহামের। নুসরাত চোখে চশমা এঁটে আছে, মুখের গম্ভীরত্ব, কিন্তু ঠোঁটের কোণে বিরাজ করছে কুরুর হাসি। কুরুর হাসির কারণ উদ্ঘাটন করা মুশকিল। নুসরাত হাত পা ছড়িয়ে গিয়ে বসে পড়ল চেয়ারে, চোখ স্থির করে রাখা সৈয়দ বাড়ির গেটের দিকে। কেয়তকাল কাটার পর মেরে শব্দে পুরনো আমলের জং ধরা গেট খুলে গেল সৈয়দ বাড়ির। মাথা নিচু করে বের হয়ে আসলো আরশ। পায়ে নাইকোর লোগো বিশিষ্ট স্লিপার, হাঁটু সমান 3/4 প্যান্ট, উপরে হুডি পরিহিত। হুডির ক্যাপ মাথায় টানা, সবসময় নেয়। নুসরাত আরশকে দেখতে ভেতরে ভেতর হাসলো। আরশ নুসরাতকে আরাম করে বসে থাকতে দেখে বড় বড় পা ফেলে এগিয়ে আসলো নুসরাতের দিকে। নুসরাত নড়ল না, চুপচাপ বসে দেখল আরশের উজ্জ্বল শ্যামবর্ণের মুখখানা। শক্ত করে এগিয়ে আসা তার দিকে অধীর আগ্রহ নিয়ে নিষ্প্রভ দৃষ্টি স্থির রাখলো আরশের দিকে। ঠোঁটে মারাত্মক কুটিল হাসি লেগে আছে। আরশ নুসরাতের পাশে এসে ধূপ করে বসে পড়ল, কথাবার্তাহীন। সূক্ষ্ম চোখ বোলালো ওভাল আকৃতির মেয়েলি শ্যাম মুখে। ডান হাতের বুড়ি আঙ্গুল ও তর্জনী আঙ্গুল দ্বারা নুসরাতের গাল চেপে ধরে বা পাশে ডান পাশে ঘোরালো। নাকের কাছে নজরিংটা ভালো করে লক্ষ্য করলো, তারপর পুরো মুখে আবরে নিজের কাঠখোট্টা হাত বোলালো। নুসরাত আরশের হাত সরিয়ে দেয় অনীহা নিয়ে নিজের মুখের উপর থেকে। আরশের দিকে সরাসরি তাকিয়ে চোখে চোখ রেখে নুসরাত বলে ওঠে, আপনার হাতের 13টা থাপ্পড় খেয়ে স্ক্রিনের গ্লো একদম ফিকে হয়ে গিয়েছে, বুঝেছেন? মুখে ব্যথা 2 দিন ভরা ছিল। আমি একদম মুখ নাড়াতে পারিনি ঠিক মতো। চোখের নিচে ডার্ক সার্কেলও পড়েছে গভীরভাবে। তাই ভাবছি আবারও আগের মতো স্কিনের গ্লোনেস কিভাবে বাড়ানো যায় আবার। নুসরাতের কথাই আরশ উত্তর দিল না, গম্ভীর মুখ বানিয়ে চুপচাপ নুসরাতের কথা শ্রবণ করল। নুসরাত নিচের দিকে চোখ রেখে কুটিল হেসে নিল, তারপর এক মুহূর্ত বিলম্ব না করে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, আপনি কি জানেন স্বামীর বুকের বাঁ পাশের রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করলে স্কিনের গ্লো বৃদ্ধি পায়? তাই আমিও ভাবলাম আপনার রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করব। নুসরাতের কথাই আরশ চোখ ছোট ছোট করে নেয়, নড়ে চড়ে বসে নুসরাতের সামনে। নুসরাত নিজের পকেট থেকে নাসির সাহেবের লাইসেন্স প্রাপ্ত রিভলভার বের করে ঠোঁট বাঁকিয়ে হাসলো। আরশও হাসলো নুসরাতের সাথে তাল মিলে। গম্ভীর মুখখানায় ভয় বা দুশ্চিন্তার কোনো ছাপ নেই। পুরুষালী লম্বা লম্বা পাপড়ি দিয়ে ঘেরা চোখগুলো নুসরাতের মেলি চোখের মধ্যে স্থাপন করলো। বলিষ্ঠ হাত দ্বারা নুসরাতের চেয়ার একটানে নিজের সামনে নিয়ে আসলো। চোখে চোখ স্থির রেখে নির্বিকার ভঙ্গিমায় বলে উঠল, শুট। নুসরাত বাকশূন্য মুখে চুপচাপ বসে রয়। আরশ পুরুষালী পুরো ঠোঁট নাড়িয়ে আবারও আদেশ দিয়ে বলে, শুট মিসেস আরশ। আরশের কথা শেষ হতেই নুসরাত রিভলভার চেপে ধরে আরশের বুকের পাশে, ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখে আরশের চোখে চোখ রেখে নির্বিকার চিত্রে চেয়ে থাকে। আরশের চোখ তখনও স্থির নুসরাতের দিকে, তার প্রখর দৃষ্টি সূক্ষ্ম ও ধারালো। আরশ আবারও বলে ওঠে, দিস ইজ অ্যান অর্ডার মিসেস আরশ, পুল দ্য ট্রিগার। আরশের কথা শেষ হতেই নুসরাত ট্রিগারে চাপ দিল। উচ্চ শব্দে বের হয়ে আসলো গুলি। সেই গুলি আরশের পাঁজরের হাড় ভেদ করে ঝরঝর করে রক্ত বের হয়ে আসলো বুকের চামড়ার উপর দিয়ে। আরশ ভুরু দিয়ে ইশারা করে রক্তের দিকে, তারপর নিচের ভরাট স্বরে বলে, নিন আপা রক্ত, আর একটু কষ্ট করে হসপিটালে ভর্তি করে দিন। এসে দেখব আমার রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেস ইউজ করার পর আপনার ফেসে কতটুকু গ্লো এসছে।
নুসরাত হেসে উঠল। আরশও হেসে উঠল। দূরে দাঁড়িয়ে থাকা দালানের বারান্দায় দাঁড়ানো নিজাম শিকদার স্তব্ধ। এরা হাসি কেন? পাগল নাকি? গুলি খেয়ে আবার হাসে কেউ? এই ছেলের ব্যথা করছে না নাকি? নিজাম শিকদার হা করে তাকিয়ে থাকেন। তখনই তারা স্বামী স্ত্রী হাসছে, একজন আরেকজনের সাথে তাল মিলিয়ে। আরশ প্রখর গরম নিঃশ্বাস ফেলে। যে শ্বাসে তোপে পড়ে সামনে বসে থাকা নুসরাতের চেয়ার ধরে টেনে আরেকটু সামনে নিয়ে আসে আরশ। ধূপ করে নিজের মাথা ফেলে নুসরাতের কাঁধে শ্বাস ফেলে নাক টেনে মেলি শরীরের ঘ্রাণ নাকে নেয়। নিজের থুতনি ঠেকায় নুসরাতের কাঁধে। ঘন ঘন শ্বাস ফেলে অন্তর্ভেদী চাহনি নিক্ষেপ করে। ফিসফিস করে নুসরাতের কানের কাছে আওড়ায়। तेरी नजर ने ये क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया। मैं रहता हूँ तेरे पास कहीं, अब मुझको मेरा एहसास नहीं। दिल कहता है कसम से कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे।